জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি ঠাকুরের একটা গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি। গতকালের ভিডিওতে তো আমরা দেখেছি যে এরকম অজিতবাবু যে মেসে থাকতেন, ওখানে আলিপুর কোর্টে, সেশন কোর্টে একজন উকিল প্র্যাকটিস করতেন। একজন উকিল এসে ওনাদের বাড়িতে, মানে ওনাদের ইয়েতে উঠেছিলেন, মেসে উঠেছিলেন। তাই উনি তো অনেক রকমের ঠাট্টা তামাশা বিদ্রূপ করতেন, ঠাকুরকে নিয়েও অনেক বিদ্রূপ করেছেন, মাত্রা ছাড়া অনেক বিদ্রূপও করেছে। তাই এটা নিয়ে অজিতবাবু খুব বিরক্ত হয়ে পড়েছিলেন, কিন্তু উনি কিছু করতেও পারছিলেন না, কারণ ঠাকুর তো বলেছেন যে অনেক সিচুয়েশন আছে, অনেক লোক আছে যাদের আমরা জীবন থেকে অ্যাভয়েড করতে পারি না, কিন্তু তা সেই সিচুয়েশানটা, সেই বাজে সিচুয়েশানটাকে বা সেই লোকটা আচার ব্যবহার আমরা হজমও করতে পারি না, কিন্তু আমাদের হজম করা ছাড়া আর কোনো ইয়ে নেই, বলে উপায় নেই। কিন্তু ঠাকুর এই কথাটা বুঝিয়ে দেওয়ার পরেও অজিতবাবুর মন ঠান্ডা হচ্ছে না। তো এরকম এক সময় প্রভাতবাবু এসছেন ঠাকুরের সাথে দেখা করতে। এবার প্রভাতবাবুর সাথে আরেকজন লোকও এসেছিলেন, যার নাম এখন অজিতবাবুর আর মনে নেই। যখন এই গল্পটা লিখলেন তখন আর মনে নেই তার নাম। তো এবার অজিতবাবুকে আসাতে একদম মানে সব কথাই বলেছে, কোনো কিছু, কোনো সিচুয়েশন এমন নেই যেটা বাদ দেননি, বা কোনো কথা এমন নেই যেটা বাদ দেয়নি। আমরা যখন লোককে বলতে যাই, কোনো কথা শেয়ার করতে যাই, তখন কে অনেকটা ফিল্টার করে কথা বলে, কিন্তু আনফিল্টারভাবে যা যা হয়েছে প্রভাতবাবুকে উনি সব বলে দিয়েছেন। তো যাই হোক, এটা তো প্রভাতবাবু শুনেছে, কিন্তু সেই মুহূর্তে কোনো রিয়াকশান দেননি। কিন্তু এবার তো অজিতবাবু ভাবছে যে এবার উকিলবাবুর একটা ব্যবস্থা হবে। যখন প্রভাতবাবুকে বলেছি, আমি যখন এটা কোনো সিচুয়েশন পার করতে পারছি না, তাহলে প্রভাতবাবু এটা সিচুয়েশনটা পার করবে। কিন্তু এটা হলো ঠিক তার উল্টো। কি হলো না, এবার প্রভাতবাবু আসার পরেই একজন মারোয়ারি ভদ্রলোক ঠাকুরের সাথে দেখা করতে এসেছেন। ঠাকুরের সাথে দেখা করতে এসেছেন, তার সাথে ঠাকুরের আলাপ হয়েছিল, বেনারসে থাকাকালীন তার সাথে আলাপ হয়েছিল। তো এবার তো মারোয়ারি ভদ্রলোক এসছেন, আসার পর 3-4 কেজির মতন ইয়ে এনেছে, রাবড়ি এনেছে, মিষ্টি এনেছে, তারপরে মানে মরশুমের শেষে 3-4টে আম এনেছে, অনেক কিছু এনেছে। তো এইগুলো তখন ঠাকুরের উদ্দেশ্যে আনা হয়েছে। এবার তো এইগুলোকে তো মানে খাওয়ার জন্য সব ইয়ে হয়েছে, খাওয়ার জন্য তো সব প্রিপারেশন নেওয়া হচ্ছে। তখন কী দিয়ে খাওয়া হবে না, মুড়ি দিয়ে খাওয়া হবে। এবার মারোয়ারি যে ভদ্রলোকটি ছিলেন, উনি ওনার সাথে ওনার একজন ভৃত্যকেও এনেছিলেন, যে নাকি ওই প্রসাদ, মানে ওই খাবারগুলো ঠাকুরের জন্য যে উৎসর্গ করার জন্য যে খাবারগুলো আনা হয়েছিল, সেগুলো বয়ে নিয়ে এসেছিলো। এবং ওটা ঠাকুরের কাছে, যে ঠাকুর যে খাটের মধ্যে বসা ছিলেন, ওই খাটের মধ্যেই রাখছিলেন। তা সেই ভৃত্যকে দিয়ে মুড়ি আনানো হলো। সে আবার লাকিলি কোথা থেকে জানি আবার গরম গরম মুড়ি ভাজা হচ্ছিলো, ওখান থেকে একদম মুড়ি নিয়ে এসে। তো যাই হোক, একদম সব টাটকা তাজা তাজা টাটকা সব খাবার ইয়ে হয়েছে। তা ঠাকুরকে আর আলাদা করে দেওয়া হয়নি, যেহেতু কারণ হচ্ছে, যেহেতু ঠাকুরের নামে নিয়ে আসা হয়েছে, আর আমাদের ঠাকুর যেহেতু মুখে খেয়ে, নিজে খেয়ে ঢেউ করে, আমাদের ঠাকুর তো এমনিতেই খান না, উনি কোনো দিনই খান না। তো খেয়ে ওটাকে মানে খেয়ে প্রসাদ করার তো কোনো মানে নেই। উনি সর্বদাই, ওনাকে ভোগ দেওয়া হলে উনি সর্বদা দৃষ্টি দিয়েই ভোগ লাগাতেন, ওটাই আমরা সর্বদা প্রসাদ পেয়ে থাকি। আর এখন যেহেতু ঠাকুরের উদ্দেশ্যে না আনা হয়েছে, তাহলে অবভিয়াসলি এটা প্রসাদ অটোমেটিক্যালি হয়ে গেছে, আলাদা করে ঠাকুরেরকে দৃষ্টি দেওয়ার জন্য বা ঠাকুরের সামনে সাজানোর কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, সেই জন্য ঠাকুরকে আর আলাদা করে দেওয়া হয়নি। এটা মুড়ি দিয়ে রাবড়ি মেখেছে, তারপর আম দিয়েছে, তার সাথে মিষ্টিগুলোও দিয়েছে, সবার নামে নামে দেওয়া হয়েছে। তা এই করতে করতে করেছে। করে তো সবার আগে তো যেহেতু ওই মারোয়ারি ভদ্রলোক এনে নিজের হাতে নিয়ে এসেছেন, মারোয়ারি ভদ্রলোক কে দেওয়া হয়েছে, তার ভৃত্যকে দেওয়া হয়েছে।
এবারে উকিলবাবু তো অবভিয়াসলি নিজের কিউরিসিটির বশবর্তী হয়ে তো একবার এখানে আসছে, এদিকে আসছে, সেদিকে আসছে, একবার আসছে, একবার যাচ্ছে, একবার বসছে, একবার উঠছে, এরকম করছে। ওনার তো অস্থির লাগতে শুরু করে দিয়েছে। কিন্তু মারোয়ারি ভদ্রলোক তো আর যাচ্ছেন না, উনি তো ঠাকুরের সাথে গল্প করেই যাচ্ছে, মানে কথা তো বলেই যাচ্ছে, ওনার কথা তো আর শেষ হচ্ছে না। কারণ অবভিয়াসলি মারোয়ারি ভদ্রলোক তো রোজ রোজ আসেন না। যখন আসেন না, যখন ঠাকুরের কাছে এসেন, উনি তো ওনার সব যা কথা আছে, বার্তা আছে, সব বলেই ঠাকুরের সাথে শেষ করে যাবে, আর তার জন্য বেশ অনেকক্ষণই লাগবে। কিন্তু ওখানে কারোরই কিন্তু এত মানে উদ্বেগ হচ্ছিল না যে মারোয়ারি ভদ্রলোক কতক্ষণে যাবেন। তো যাই হোক, তারপর তো মারোয়ারি ভদ্রলোককে তো খেতেও দেওয়া হচ্ছে, খাওয়াটাকেও শেষ করবেন, কথাও শেষ করবেন, সব তো অনেক দেরি হচ্ছে। তো এরপরে ওদের দুজনকে দেওয়ার পরে ওখানে আরও 4 জন ছিলেন। ওই সেই উকিলবাবু, ওই প্রভাতবাবু, আর এই সে আরেকজন এক্সট্রা লোক যার নাম এখানে জানা যায়নি, তিনি হ্যাঁ, সবাই মিলে 4 জন রয়েছেন। তো এবার প্রভাতবাবু কী করেছে, ওখানে 3 জন লোকের জন্য নামে বাটি নিয়েছেন, যেখানে প্রসাদটাকে মেখে সবাইকে দেবে। তো এবার উকিলবাবু আর অজিতবাবু দুজনেই সমস্যা হলে প্রভাতবাবুকে জিজ্ঞাসা করলেন, এখানে 3 জনের বাটি কেন, 4 জন আছি তো আমরা। তাতে প্রভাতবাবু তখন সরাসরি বলে দিয়েছেন যে উনি উকিলবাবুকে এখান থেকে দেবেন না। কারণ হচ্ছে উকিলবাবু তো ঠাকুরের থেকে নাম নেন, উনি ঠাকুরের আশ্রিতও নন, বা এই মারবাড়ি ভদ্রলোক যেমন আশ্রিত নন, কিন্তু ঠাকুরকে উনি মানেন, উনি ঠাকুরকে মানেন, ঠাকুর হিসেবে মানেন, ওনাকে শ্রদ্ধা ভক্তি করেন, ওনার কাছ থেকে সে উপদেশ নেন। এরকমও সম্পর্ক ঠাকুরের সাথে ওনাদের নেই। এখন যেহেতু ওনার নেই, সেহেতু ওনাকে প্রসাদ দেওয়া যাবে না, প্রসাদ দেওয়া যাবে না। এবার তখন তো উকিলবাবু অনেক পীড়াপিড়ি করেছে, বলেছে যে না, আমাকে ইয়ে দিন, এটা আমাকে ইয়ে না হিসেবে হোক, প্রসাদ হিসেবে না হোক, এমনি মিষ্টি জ্ঞানেই দিন আমাকে, আমার এরকম তো হয়, করা উচিত না আমার সাথে। মানে উনি তো একটু অপ্রস্তুতেই পড়ে গেছিলেন, সেটা দেখে খুব পীড়াপিড়ি করেছেন। কিন্তু প্রভাত বাবু অনড়, উনি কিছুতেই উকিলবাবুকে প্রসাদটা দেননি। তা যাই হোক, তখন মানে তখন একটু অপমানে লেগেছে উকিলবাবু, উনি তখন আর কী করবেন, উনি চুপচাপ ওখান থেকে চলে গেছেন। তো এটা দেখে অজিতবাবুর খুবই খারাপ লেগেছে, কারণ উনি ভেবেছে যে প্রভাতবাবুর কাছে এতটা ওভার রিয়াক্ট না করলেও হতো। কিন্তু অজিতবাবু তো এখন প্রভাতবাবুকে কিছু বলতেও পারবেন না, কারণ হচ্ছে যে এখন কিছু বললে তাহলে বলবেন না যে অজিতবাবুই তো ওনার সম্বন্ধে এসে কমপ্লেন করেছেন। আজকে কমপ্লেন করেছেন বলেই ওনার এত বাড়াবাড়ি দেখেই কিন্তু প্রভাতবাবু ও উকিলবাবুর সাথে এতটা ওভার রিয়াক্ট করেছেন। নাহলে তো উনি এরকম ওভার রিয়াক্ট করার মতন তো লোক নেই। আর উকিলবাবু এত বাড়াবাড়ি করে বিদ্রুপ, ঠাট্টা তামাশে বিদ্রুপ করাতে অজিতবাবু এতটাই রেগে গিয়েছে, ওভার রিয়াক্ট করে প্রভাতবাবুকে বলেছেন। প্রভাতবাবুও তখন অনেকটাই ওভার রিয়াক্ট করে ওনাকে মানে জোর করেই, ইচ্ছে করেই প্রসাদটা দেয়নি। এটাতে তো বোঝাই যাচ্ছে যে প্রভাতবাবু ওনাকে ওপরে খুবই রেগে গেছিলেন সেই মুহূর্তে। তো যাই হোক, অজিতবাবু আর কিছু কথা বলেনি, চেপে গেছে জিনিসটা, সেই মুহূর্তে উনি চেপে গেছেন। পরের দিন হয়েছে, পরের দিন তো তো যাই হোক, এই সিচুয়েশানটার পরে সিচুয়েশানটার পরে তো প্রভাতবাবু ঠাকুর সবাই চলে গেছেন। তো যাই হোক, এবার পরের দিন ঠাকুর আর অজিতবাবু বসেছিলেন, সকালবেলায় জল খাবারের ব্যবস্থা করছিলেন। তারপরে তো অজিতবাবু অফিসে চলে যান। এখানে আমি একটা যেটা বলতে ভুলে গেছি, যে এই মেসে অজিতবাবুর যে আত্মীয় থাকতেন, যার সাথে উকিলবাবুর খুব মানে ভাব, যার কাছে গিয়ে ঠাকুরকে নিয়ে এত হাসাহাসি করতেন, তাকেও কিন্তু ওই মুড়ি দিয়ে রাবড়ি দিয়ে মাখা টিফিনটা দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাকে কিন্তু বাদ দেওয়া হয়নি। আর এখানে একটা কথাও বলে রাখা উচিত, যে সে অজিতবাবু সে আত্মীয় কিন্তু ঠাকুরের থেকে নাম নিয়েছিলেন। তো ইনি কিন্তু ঠাকুরের আশ্রিতও হয়েছিলেন উকিলবাবুর হাত দিয়ে। মানে উকিলবাবুর হাত দিয়ে কারণ হচ্ছে তো, মানে উকিলবাবু তো যেহেতু ওই ঠাকুরের সম্বন্ধে সব কথা গিয়ে সে আশ্রিতর কাছে মানে ওই আত্মীয়ের কাছে গিয়ে বলতেন,
তো উনি শুনতেন, শুনে পরে আস্তে ধীরে কিন্তু উনি ঠাকুরের আশ্রিত হয়ে যান। ওনাকেও দেওয়া হয়েছিল কিন্তু উকিলবাবুকে দেওয়া হয়নি। এটাতে উকিলবাবুর কিন্তু খুব মনে লেগেছিল কথাটা। তো এবার পরের দিন হয়েছে যে পরের দিন তো অজিতবাবু নিজে অফিসে যাবেন, উনিও রেডি রুডি হচ্ছিলেন। তা উনি সকালে চা জল খাবার খাবেন, ঠাকুরের কাছে একটু সেই জন্য বসেছেন, ঠাকুরকে একটু চা জল খাবার দেওয়ার জন্য বসেছেন। ইন দ্য মিন টাইম সকালবেলা অ্যাজ ইউজুয়াল উকিলবাবু এসে ঘোরাঘুরি করছে, একবার বসছে একবার উঠছে, মানে ওনার একটা কিরকম মানে মনে প্রাণে যেন একটা অস্থিরতা ভাব বোঝা যাচ্ছে। নয়তো যখন উনি এসে বসছেন হয়তো ঠাকুরের সামনে একদম পা ছড়িয়েই বসছেন, আবার সেই পা ছড়িয়ে যে বসছেন ওটা পাটাকে উনি নাড়াচ্ছেন, মানে একটা কীরকম একটা ব্যাপার ওনার একটা হচ্ছে। আবার হয়তো উঠে চলে গেলেন, চলে যাওয়ার পরে আবার ঘুরে ঠুরে আসলেন, আবার এসে আবার ঠাকুরের সামনে বসলেন, আবার বসে আবার ঠোঁট কামড়াতে শুরু করলেন যেন উনি ঠাকুরের কাছে কিছু বলতে চাইছেন, কিন্তু উনি ঠিক বলতে পারছেন না। কিন্তু যাই হোক, এত ঘোরাঘুরি করার পর শেষমেশ উনি চলে গেছেন, কারণ ওনার তো আর সেদিনকে আদালতে ছুটি ছিল না, ওনাকে আদালতে যেতেই হতো। তো যাই হোক, উনি এটা দিয়ে এসব করে তো চলে গেলেন। তা আসতে এসব করে তো চলে গেলেন। এবার তখন বসে বসে অজিতবাবু বসে বসে কথায় কথায় ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন যে ঠাকুরের জন্মতিথি কবে। তো তখন ঠাকুর বলেছে, যতদূর আমার মনে আছে, আমি জানি না তিথি নক্ষত্রগুলো আমি ঠিক বলবো নাকি, ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন, মাঘ মাসে পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবার দিন জন্মেছিলেন রোহিণী নক্ষত্রে, যতদূর আমার মনে আছে। ওটাও উনি একটা কাগজে নিজের হাতে লিখে অজিতবাবুর হাতে দিয়েছিলেন। তখন অজিতবাবু এটা পড়ে বলেছিলেন যে এটার মানে কি হয়। তখন ঠাকুর বলেছিল যে এটার মানে হচ্ছে যে এখানে এই যোগে জন্মালে লোকের ইচ্ছা মৃত্যু হয়। তো অজিতবাবু তখন জিজ্ঞাসা করে, সরাসরি ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন, তাহলে আপনার যে ইচ্ছা মৃত্যুর এই যোগে যে জন্ম হয়েছে, তার মানে আপনারও ইচ্ছা মৃত্যু হবে। তাহলে সেটা কখন হয়? সেই ইচ্ছা মৃত্যুটা হওয়ারও তো একটা সময় আছে, এমনি এমনি তো তো হয় না। আপনার মৃত্যু যোগ আসলেই তখন আপনার মনে এই জিনিসটা মানে যার এই যোগে জন্ম হবে তার এই মৃত্যু যোগ আসলেই তখন তার মনে এই জিনিসটা ইচ্ছাটা উদয় হবে যে আমি এখন ইচ্ছা মৃত্যু নেব। কিন্তু সেই মনে সেই ক্ষণটা কখন আসবে? তা ঠাকুর এইটার প্রশ্নের উত্তর আর দেয়নি। এই প্রশ্নের উত্তরটা উনি এড়িয়ে গেছিলেন। কিন্তু গেছিলেন, কিন্তু তারপর থেকে অজিতবাবু সংকল্প করেছিলেন উনি যতদিন থাকবেন এই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে প্রত্যেক বছর উনি চেষ্টা করবেন যে একটা উৎসব করতে। তখন ঠাকুর ওনাকে ঠিক মতন বলে দিয়েছিলেন যে উৎসবের করতে কি কি লাগে, কিভাবে সব আয়োজন করতে হয়, সব নিজের হাতে বলে দিয়েছিলেন। কিন্তু আনফর্চুনেটলি অজিতবাবুর যেটা হয়েছিল, আনফর্চুনেট ঘটনা যেটা অজিতবাবুর সাথে হয়েছিল, যে ঠাকুর যে নিজের হাতেও একটা চিরকুটে যে নিজের জন্মতিথি নক্ষত্র সব লিখে দিয়েছিলেন, সেটা অজিতবাবু আনমাইন্ডফুলি কোথায় হারিয়ে ফেলেছেন, ওনার খেয়াল নেই। সেটার জন্য অজিতবাবুর খুবই মানে আফসোস, একটা যে ঠাকুর নিজের হাতে একটা এই জিনিসটা লিখে দিয়েছে, কত ইম্পর্টেন্ট জিনিস, সেটা উনি হারিয়ে ফেলেছেন নিজের আনমাইন্ডফুলের জন্য। এই হচ্ছে, আমি আজকে এই গল্পটা এত পর্যন্তই। পরের দিন আমি আবার বাদবাকি গল্পটা আপনাদের কাছে উপস্থাপনা করব। আমার যা কিছু ভুল ত্রুটি হয়ে থাকবে তা আপনারা যেন নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর আমার তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টসও করবেন। জয় রাম।